জুলাই আগস্টের অভ্যুত্থানের ফলে বাংলাদেশের মানুষ মিরাকল রাতারাতি সবাই ভালো হয়ে গিয়েছে। এদেশে আর চোর নাই, খুনি নাই, সাম্প্রদায়িক বিচ্ছিন্নতাবাদী নাই, দেশপ্রেমিক নাই। আপনারা কি সেটা মনে করেন? সরকারি যে কোনো অফিসে যান, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি, আমি অধিদপ্তরের নাম বলবো না, যে কোনো অধিদপ্তরে গেলেই এখানে 80 to 90% ঘুষ ছাড়া আপনি কোনো কাগজ নাড়াতে পারবেন না। এরা কারা? একটা অভ্যুত্থান করে সরকার পরিবর্তন করা যায়, ইনশাল্লাহ সামনে ফেয়ার ইলেকশন হবে, উই আর লুকিং ফরওয়ার্ড ফর দ্যাট। সেই ইলেকশন করে যে দলই আসুক তারা এই দেশের নাগরিক এবং তারা এই ঘুষখোর, আমি বলবো যে দেশের সরকারি অফিসগুলোতে যদি 80-90% লোক ঘুষখোর হয়, তাহলে কারা? এই ঘুষখোর এবং অনেক অলস লোককে প্রতিনিধিত্ব করছে, যারা ভোট দিবে তারাও। আমরা কেউ দায় এড়াতে পারবো না। 1971 সালে যে রক্ত ঝরা লম্বা মুক্তিযুদ্ধ, 9 মাস ব্যাপী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা প্রথম বিজয় অর্জন করেছিলাম। দ্বিতীয় বিজয় অর্জন করেছি আমরা 2024 সালে 5ই আগস্ট। সুতরাং ডাবল বিজয় আমাদের জন্য। বিজয় বা স্বাধীনতা অর্জন করা সহজ, রক্ষা করা কঠিন। এটা আমার কথা না, এটা মনীষীদের কথা। এবং আপনারা জানেন যে জুলাই আগস্টের যে বিপ্লব আমরা দেখেছি, গণ অভ্যুত্থান, সেই সময় প্রচুর দেয়ালে দেয়ালে, ঢাকাসহ সমস্ত বাংলাদেশের দেয়ালে দেয়ালে গ্রাফিটি লিখেছে আমাদের ছাত্রছাত্রীরা। সেখানেও কোথাও কোথাও লেখা ছিল যে স্বাধীনতা বা বিজয় অর্জন করার থেকে রক্ষা করা কঠিন। আমার এই সংক্ষিপ্ত বক্তব্যে আমি এই ব্যাপারে আলোকপাত করতে চাই। প্রথমত, একটা জাতি, একটা দেশ একদিনে গড়ে ওঠে না। একটা কালচার, সংস্কৃতি একদিনে গড়ে ওঠে না। এটার জন্য রুট হিসাবে কাজ করে সেই দেশের শিক্ষা ব্যবস্থা, সেই দেশের নাগরিকদের মানসিকতা, তাদের দেশের প্রতি ভালোবাসা, সব কিছু। ভালোবাসার কথা মুখে বলা সহজ, কাজে প্রমাণ করা কঠিন। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে, বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে, স্পেশালি স্কুলগুলোতে আপনারা জানেন আমাদের একটা মর্নিং রিচুয়াল হচ্ছে জাতীয় সঙ্গীত। আমরা জাতীয় সঙ্গীতে বলি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এত ভালোবাসা আমরা মুখে বলা সত্ত্বেও আমাদের দেশের, আপনারা জানেন, শিক্ষা ব্যবস্থা এটা যথেষ্ট অবক্ষয় ঘটছে। আমাদের অর্থনৈতিক অবস্থার কথা ছোট বাচ্চারাও জানে। আমাদের এই যখন গণ অভ্যুত্থান হলো জুলাই আগস্টে, তখন আমি একটা ইউটিউবের ছোট একটা ক্লিপ দেখছিলাম, যেখানে পুলিশ, আর্মি এরা যখন স্কুলের বাচ্চারা নেমে এসছে, তাদেরকে বলছে তোমরা স্কুলে ফিরে যাও, তোমরা এখানে কি করছো? একটা স্কুলের মেয়ে বলছে এত কোটি টাকা বিদেশে যখন গেল আপনারা কি করেছিলেন? এসব বড় বড় ব্যাপার। শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে আমার ওখানে অর্থনৈতিক ব্যবস্থার উন্নয়নে আমি খুব বেশি রোল প্লে করতে পারবো না, কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায়। সেটা হচ্ছে এই যে মানুষগুলা টাকা বিদেশে পাচার করে অথবা দেশে ঘুষ খায়, আপনারা কি মনে করেন যে এই যে আমাদের জুলাই আগস্টের অভ্যুত্থানের ফলে বাংলাদেশের মানুষ মিরাকল রাতারাতি সবাই ভালো হয়ে গিয়েছে? এদেশে আর চোর নাই, খুনি নাই, সাম্প্রদায়িক বিচ্ছিন্নতাবাদী নাই, দেশপ্রেমিক নাই। আপনারা কি সেটা মনে করেন? সরকারি যে কোনো অফিসে যান, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি, আমি অধিদপ্তরের নাম বলবো না, যে কোনো অধিদপ্তরে গেলেই
এখানে 80-90% ঘুষ ছাড়া আপনি কোনো কাগজ নাড়াতে পারবেন না। এরা কারা? এদেশের বেশিরভাগ, শতকরা 90% মুসলমান। তাহলে তাদেরকেও রিপ্রেজেন্ট করে, অন্য ধর্মের মানুষকেও রিপ্রেজেন্ট করে। এরা এদেশের নাগরিক তো সবাই। কি দেশপ্রেম থাকে যখন পাশের ফাইলে একটা ছোট ডকুমেন্ট যেতে গেলে আমাদেরকে ক্যাশে কাইন্ডে ঘুষ দিতে হয়। এটাই আমার বক্তব্য, যে একটা অভ্যুত্থান করে সরকার পরিবর্তন করা যায়। ইনশাল্লাহ সামনে ফেয়ার ইলেকশন হবে, উই আর লুকিং ফরওয়ার্ড ফর দ্যাট। সেই ইলেকশন করে যে দলই আসুক তারা এই দেশের নাগরিক এবং তারা এই ঘুষখোর, আমি বলবো যে দেশের সরকারি অফিসগুলোতে যদি 80-90% লোক ঘুষখোর হয়, তাহলে কারা? এই ঘুষখোর এবং অনেক অলস লোককে প্রতিনিধিত্ব করছে যারা ভোট দিবে তারাও। আমরা কেউ দায় এড়াতে পারবো না। আমাদের নিজেদেরকে প্রশ্ন করতে হবে, মা হিসাবে, বাবা হিসাবে, শিক্ষক হিসাবে, ছাত্র হিসাবে, সাংবাদিক হিসাবে, ব্যবসায়ী হিসাবে, ডাক্তার হিসাবে, ইঞ্জিনিয়ার হিসাবে এই দেশের জন্য কি করেছি আমি কি করেছি? অন্যকে প্রশ্ন করার আগে আমাদের নিজেকে প্রশ্ন করতে হবে, এই দেশের জন্য আমি কি করেছি। আপনারা সাংবাদিক বা উপস্থিত যারা আছেন তাদেরকে আমি বলছি বিনীতভাবে, এই আকিজ ফাউন্ডেশন স্কুলটা এখানে প্রতিষ্ঠিত হয়েছে আজকে থেকে 14 বছর আগে। তখন এখানে অনেকটা কাদামাটি ছিল, রাস্তাঘাটের অবস্থা তখনও যাচ্ছিল। এই 14 বছরে খুব একটা উন্নয়ন হয়নি। শুনেছি, জনমুখে শোনা, বহুবার ফান্ড এসেছে, সেই ফান্ড মানুষের পকেটে পকেটে ভাগ হয়ে গেছে। তারা কারা? তারা কি অন্য দেশের নাগরিক নাকি অন্য গ্রহ থেকে এসেছিল? তারা আমার এই প্রিয় মাতৃভূমির সন্তান, যারা এই ভাঙা রাস্তার পয়সা খেয়েছে। আমি সরি, আজকে এই যে স্কুলের রাস্তা আপনারা দেখছেন, বৃষ্টির সময় আমার বাচ্চারা বড় কষ্ট করে আসে, স্কুল বন্ধ করে দিতে হয়। প্রতি বছর আমাদেরকে স্কুল কয়েক সপ্তাহের জন্য বন্ধ করে দিতে হয়। তখন আমি যোগ করে আমার কলিগদেরকে বলি, আমরা কয়টা নৌকা কিনি। আমাদের স্কুলে বাস আছে, অনেক বাচ্চা বাসে আসা যাওয়া করে, বাস বন্ধ। আর যেসব শিক্ষার্থীর বাবা মা যাদের প্রাইভেট কার আছে তাদের সব গাড়ি নষ্ট হয়ে যায়, আর এই পানিতে আসতে পারে না। তখন আমি যোগ করে বলি যে এই গাড়ির বাস টাস না দিয়ে এই রাস্তায় নৌকা চললেই ভালো হতো। যা হোক, তো শুধু আমাদের এই রাস্তা না, দেশের সব রাস্তা সংস্কার করতে হবে। আমরা সংস্কারের কথা বলছি, এই সংস্কার নিজের ভিতরের সংস্কার। সেই সংস্কারের জন্য মোরালিটি থাকতে হবে, সেই সংস্কারের জন্য দেশপ্রেম থাকতে হবে। আমাদের দেখেন, শুক্রবারে যখন জুম্মার নামাজ হয়, এই কথাটা আমি প্রায় বলি যে এত মুসল্লি হয়, রাস্তায় নামাজ পড়তে হয়, এত মানুষ, আমরা নামাজি, কিন্তু অফিসে যখন যাই আবার দেখি সেই একই গল্প, যে অনৈতিক ব্যবহার। কেউ বলছে যে খামটা রেখে যান ড্রয়ারে, জামাত মিস করব। তাহলে এই যদি ধর্ম হয়, তাহলে এই ধর্মকে কি করে পালন করব আমি বলেন? ইসলাম কি আসলেই মানুষকে এইভাবে বড় করতে শেখায়? এই ব্যর্থতা কার? কেন এই সব সরকারি অফিসার তৈরি হলো? এই ব্যর্থতা আমার, আপনার, সবার। কারণ আমাদের শিক্ষা ব্যবস্থায় গলদ, আমরা বাচ্চাদেরকে ঠিকমতো মানুষ করতে পারছি না। এই কারণে আজকে যে সুধীজনরা উপস্থিত আছেন তাদেরকে আমি বলবো যে আমাদের ভিতরে প্রফেশনালিজম গ্রো করতে হবে। যে যেখানে কাজ করছি সেই কাজটা সঠিকভাবে করতে হবে, খালি বক্তৃতা দিলে হবে না। এবং আমি বলবো যে প্রত্যেকে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি এইটা বজায় রাখতে হবে। প্রত্যেকের অধিকার আছে তার ধর্ম পালনের, প্রত্যেকের মন্দির, গির্জা, মসজিদ সবগুলো সমান মূল্য। কারণ আপনি মুসলিম হিসাবে এদেশের নাগরিক, যিনি হিন্দু বা খ্রিস্টান বা বৌদ্ধ, তারা সবাই এদেশের নাগরিক সমানভাবে। আপনি কাউকে আহত করতে পারবেন না, যদি করেন তাহলে বলবো আপনার শিক্ষার অভাব আছে। শিক্ষা যদি মানুষের মনকে বড় করতে না শেখায়, ওই শিক্ষা শিক্ষা না, ওই শিক্ষা কুশিক্ষা, অশিক্ষা। আপনার যত বড় সার্টিফিকেট থাক, ওইটার কোনো মূল্য নাই। আমি আকিজ ফাউন্ডেশন স্কুল এবং কলেজে আমাদের যে ইংলিশ ভার্সন আছে, বাংলা ভার্সন আছে, যেটা আমাদের বাংলা ভার্সনটা আপনারা জানেন আমরা কোনো টিউশন ফি নেই না, ইংলিশ ভার্সনে টিউশন ফি নেই, মাদ্রাসাতেও নেই। সব মিলিয়ে আমাদের এই ক্যাম্পাসে প্রায় 2000 বাচ্চা
সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত পড়েন। এবং আমাদের এই স্কুলের সবচেয়ে বড় বিউটি হচ্ছে কয়েকটা, তার ভিতরে হচ্ছে বাংলাদেশের ভিতরে এটাই এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে ছাত্রছাত্রীর সংখ্যা প্রতি শ্রেণীতে ম্যাক্সিমাম 25, মোস্টলি 20। এটাই হচ্ছে আমাদের একটা সৌন্দর্য, কারণ এটা ইন্টারন্যাশনাল রেশিও। আপনার ছাত্রছাত্রীর সংখ্যা যখন একটা সেকশনে বেড়ে যাবে, শিক্ষক বা শিক্ষিকা যখন স্টুডেন্টের দিকে চোখ রেখে কথা না বলতে পারবেন, তখন শিক্ষা আসলে পৌঁছাবে না। এটাকে মেকশিওর করার জন্য, নিশ্চিত করার জন্য আমাদের এই ফাইন্যান্সিয়াল মডেলটা এক্সপেন্সিভ কিছুটা, কারণ আমাদের শিক্ষকের সংখ্যা অনেক বেশি, কিন্তু আমরা এটা মেনে নিয়েছি কারণ আন্তর্জাতিক মানদণ্ড এটাই। এটা একটা বিউটি। সেকেন্ড বিউটি হচ্ছে আমাদের কো কারিকুলার অ্যাক্টিভিটি, যেটার ভিতরে আপনার শনিবার স্যাটারডেকে আমরা স্যাক্রিফাইস করেছি। আমাদের স্কুল 5 দিন না 6 দিন। এভরি স্যাটারডে ইজ স্যাক্রিফাইসড ফর কো কারিকুলার অ্যাক্টিভিটিস। সেখানে আমাদের বিতর্ক, তারপরে কবিতা লেখা, হাতের লেখা, লাইব্রেরি, মার্শাল আর্ট আজকে যেটা আপনারা দেখলেন, তারপরে ছবি আঁকা, এছাড়া গান গাওয়া, সব রকম অ্যাক্টিভিটিস আমরা রেখেছি। ইভেন রান্না করা, কাপড় ইস্ত্রি করা, যেটাকে বলা হয় লাইফ স্কিল। এবং আমরা দেখেছি মেয়েরাও যেরকম রান্নার ব্যাপারে আগ্রহী, নিউ জেনারেশনের ছেলেরাও খুব রান্না করতে চাচ্ছে। অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ এ কম্পালসারি লাইফ স্কিল দে শুড নো। এটা লাইফে সার্ভাইভ করার জন্য নিজেকে সমস্ত গুণে গুণান্বিত করা প্রয়োজন। আজকের এই সমাজে, এই শতাব্দীতে ছেলে এবং মেয়ে এটা শুধু দৈহিক পার্থক্য আছে, কিন্তু মননশীলতায় কোনো আমি পার্থক্য দেখি না, যোগ্যতায় কোনো পার্থক্য দেখি না। এবং আপনার যখন কোনো জবে কোনো প্রমোশন হবে, কেউ জিজ্ঞেস করে না আপনি ছেলে না মেয়ে। আপনার এসএসসি পরীক্ষার রেজাল্ট যখন হয়, ওখানে লেখা থাকে না আপনি ছেলে না মেয়ে। সুতরাং আমি মেয়েদেরকে বলছি, ছেলেদেরকে বলছি, জেন্ডার রিলেটেড কোনো ইগোতে ভুগবে না। তোমাদের উভয়কেই জাতি গঠনে, দেশ গঠনে আকিজ ফাউন্ডেশন স্কুল এবং কলেজ তোমাদেরকে যে শিক্ষা দিচ্ছে, সেই শিক্ষা শুধু লেখাপড়া না। তোমরা যদি ভালো মানুষ হও, তোমরা যদি ঘুষখোর না হও, তোমরা যদি দেশকে ভালোবাসো, সেটা হবে আমাদের স্কুলের সাফল্য। তোমরা কে কত বড় লোক হলে পরে, কিন্তু কে কত বড় রাজনীতিবিদ হলে, কিন্তু দেশের ক্ষতি করলে আমরা ওই ছাত্রছাত্রী চাই না। আমরা চাই আমাদের ছাত্রছাত্রীরা, তাদের কারণে আমরা তখন গর্বিত হব যখন তারা দেশকে ভালোবাসবে, দেশের মানুষকে ভালোবাসবে এবং নিঃস্বার্থভাবে অন্য মানুষের জন্য কাজ করবে। আপনারা হয়তো জানেন যে আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ এটা আমাদের কিন্তু সম্পূর্ণ অলাভজনক একটা প্রতিষ্ঠান। যদিও ইংলিশ ভার্সন স্কুলে স্পেশালি আমাদের বেতনটা বেশি, আপনারা খেয়াল করেছেন, অনেক বেশি, হাজার হাজার, 4,000, 5,000 আছে। কেন? কারণ যে শিক্ষকরা আপনাদেরকে পড়ান এরা সবাই ইংলিশে সাংঘাতিক রকম ফ্লুয়েন্ট, এবং এরা ইংলিশ মিডিয়াম স্কুলগুলা ছেড়ে আপনার এখানে এসছেন। তারা সবাই ক্যাপাবল ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে পড়ানোর জন্য। তো তাদের যে বেতন তারা অন্য ইংলিশ মিডিয়াম স্কুলে গেলে পেতেন, আমি সেটা দিতে পারি না, আমি তার থেকে অনেক কম দেই। তারা কিন্তু এখানে স্যাক্রিফাইস করে আছেন যে তারা যেহেতু এই প্রতিষ্ঠানটাকে ভালোবাসেন। আমি জানি অনেক শিক্ষক শিক্ষিকা এখানে আছেন শুধুমাত্র এই স্কুলটাকে ভালোবেসে, আমাদেরকে সবাইকে ভালোবেসে। তো তারপরেও তাদেরকে ন্যূনতম একটা সম্মানই দিতে হয়। আমি সবসময় কোচিং সেন্টারের বিপক্ষে। আমি বিশ্বাস করি স্কুলের ঘন্টাটা বেশি হতে হবে, সময়টা, যাতে করে তারা স্কুলে বেশিরভাগটা শিখে যায়। কারণ জাতির যে শিক্ষার অবক্ষয় হয়েছে তার একটা বড় কারণ হচ্ছে কোচিং সেন্টার। আমি নতুন যে তত্ত্বাবধায়ক সরকার এসছে তাদের কাছে আমি আপনাদের মাধ্যমে এই দাবি পেশ করতে চাই যে কোচিং সেন্টার সব বন্ধ করতে হবে এবং স্কুলগুলো এমন হতে হবে যাতে স্কুলে ছেলেমেয়েরা লেখাপড়া শিখে যায়। আপনারা যদি উন্নত দেশগুলোর দিকে তাকান, যেটা আপনারা নিজেরা নিজেদেরকে প্রশ্ন করেন, আজকে যে গ্লোবাল সোসাইটিতে আমরা বাস করছি, সেখানে আমরা জামা কাপড়, ব্যাগ, ফ্যাশন, এভরিথিং উই ফলো ওয়েস্ট। কিন্তু যখন ভালো ভালো কাজ আসে, অরিজিনাল কাজ আসে, তখন আমরা আর ওদেরটা ফলো করতে চাই না। ওদের অনেক বড় বড় গুণ আছে, তার ভিতরে একটা হচ্ছে দে টেক এডুকেশন ভেরি সিরিয়াসলি। সো উই নিড টু টেক দ্যাট, উই নিড টু ফলো দ্যাট। তো আমি সবার কাছে বলবো যে স্কুল কলেজগুলো এত ভালো হতে হবে, সবাইকে এত ভালো হতে হবে, সমস্ত শিক্ষককে ডেডিকেটেড হতে হবে। আপনারা জানেন শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটো সেবা, সেবা এবং শিক্ষা হচ্ছে দান। আপনি যে বেতন পান, এই বেতন দিয়ে আমি আপনার মূল্য দিতে পারবো না, কারণ শিক্ষা একটা দান এবং এইটার জন্য আপনি যেটা পান সেটা হচ্ছে অনারিয়াম। শিক্ষক হচ্ছে এই যে কোনো জাতির জন্য, তারা জাতির
তারাই গঠন করে, তারা ইঞ্জিনিয়ার। সুতরাং আমি বলবো, শুধু আমার শিক্ষকদের জন্য না, দেশের সমস্ত শিক্ষকদেরকে বলবো, এই যে অর্থনৈতিক বাণিজ্যর ভিতরে আমরা শিক্ষকরা ঢুকে যাচ্ছি, এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। ছাত্রকে ভালোবাসতে হবে। ছাত্রকে যদি ভালো না বাসি, আমি শুধু চিন্তা করি মাস গেলে কয় টাকা পাবো, ওইটা হবে না। আমাকে ছাত্র, তার কোনো, আমরা এমন ছাত্র পাই, ছাত্র এসে কাঁদছে সকালবেলা, ছাত্রী আমার মা কালকে রাতে সুইসাইড করতে গিয়েছিল, আমি পরীক্ষা দিতে পারবো না। আপনি কি আপনার ছাত্রছাত্রীর বেদনার কাছে কথা জানেন? আপনার কাছে কি আপনার ছাত্র বা ছাত্রী নিরাপদ? এটাও আর একটা ইস্যু। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রদের জন্য, ছাত্রীদের জন্য নিরাপদ হতে হবে। আমরা সেই যুগে বাস করি না যখন তাদেরকে আপনি ফিজিক্যালি বা মেন্টালি অ্যাবিউজ করবেন, সেক্সুয়ালি অ্যাসল্ট করবেন, সেই দিন নাই। আপনি শিক্ষক হতে তখনই উপযুক্ত হবেন যখন আপনার নজর হবে পবিত্র। আপনার নজর অপবিত্র, আপনি আপনার ছাত্রের দিকে কুদৃষ্টিতে তাকান, আপনি শিক্ষক হওয়া উচিত না। আপনি যান ব্যাংকে কাজ করেন, অন্য জায়গায় কাজ করেন, কাজের অভাব নাই। কিন্তু আপনি যদি ছাত্রছাত্রীদেরকে ডিল করতে চান, আগে নিজেকে প্রশ্ন করেন আপনার অন্তর পরিষ্কার কিনা, আপনি মানুষকে মানুষ হিসাবে সম্মান করেন কিনা। সেটা হলে তখন আমাদের বাচ্চাদেরকে আমরা আপনাদের কাছে দিয়ে নিরাপদ বোধ করব। কারণ তারা দিনের একটা বড় অংশ কিন্তু শিক্ষকদের কাছে থাকে, স্কুলের কাছে থাকে। আমাদের স্কুল 100% পারফেক্ট আমি বলবো না। সত্যি কথা বলতে আমি যা অ্যাচিভ করতে চাই 60% হয়তো অ্যাচিভ করেছি, এখনও 40% আমাদের অ্যাচিভ করা বাকি, যার ভিতরে অনেক রকম আমাদের ফাইন্যান্সিয়াল, লজিস্টিক, অনেক রকম আমাদের চ্যালেঞ্জেস আছে। আশা করি সামনে এক সময় আস্তে আস্তে আমরা এটা কাটিয়ে উঠতে পারবো। কিন্তু আই এম প্রাউড অফ ইউর লাভ অ্যান্ড ব্লেসিং। ইনশাল্লাহ আমি আমার সমস্ত কলিগদেরকে, আজকে আমাদের সিকিউরিটি থেকে আমরা ওদেরকে ব্রাদার সিস্টার বলে ডাকি, আমাদের যারা আমাদেরকে সার্ভিস প্রোভাইড করে, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি মঞ্চে উপবিষ্ট আমার 2 কোঅর্ডিনেটর, আমার এনএইচ স্যার এবং কেএফ মিস। ওরা স্কুলটাকে রান করছেন, সমস্ত ফ্যাসিলিটেটর এবং ক্লাস টিচার এবং সমস্ত টিচারদেরকে নিয়ে। আলহামদুলিল্লাহ, উই আর নট ডুইং এক্সেলেন্ট, বাট উই আর ডুইং গুড, আই সাপোজ। তো ইনশাল্লাহ উই হ্যাভ বিগ ড্রিমস। ইনশাল্লাহ উই শ্যাল গো এ লং ওয়ে by the mercy of Allah subhanahu wa ta'ala and by the blessing of you. Thank you very much. Assalamu alaikum.